আপনারা শুনছেন রবার্ট কিওসাকের লেখা রিচ ড্যাড পোর ড্যাডের বাংলা অডিও বুক সামারি। এই বইটি শুধু টাকা কামানোর কথা বলে না, বরং শেখায় টাকার ভাবনা, মানসিকতা আর কৌশল। কেন গরিবরা আজীবন পরিশ্রম করেও গরিবই থেকে যায়, আর কেন ধনীরা কাজ না করেও ধনী হতে থাকে, এই প্রশ্নগুলোর উত্তরই লুকিয়ে আছে এই বইয়ের প্রতিটি অধ্যায়ে। এই বইতে ৬টা এমন লেসনের কথা বলা হয়েছে যেগুলো অনুসরণ করে প্রত্যেকেই ধনী হতে পারে। যদি আপনার মধ্যে ধনী হওয়ার চাহিদা থাকে, তাহলে একটা পয়েন্টও মিস করবেন না। রবার্ট কিওসাকি বলেন যে তার দুজন ড্যাড ছিল। যিনি তাকে জন্ম দিয়েছিলেন তাকে তিনি পুওর ড্যাড বলেন, এবং যিনি তাকে ধনীর কৌশল শিখিয়েছিলেন তাকে তিনি রিচ ড্যাড বলেন। তার পুওর ড্যাড অনেক পড়াশোনা করা এবং বুদ্ধিমান ছিলেন। তিনি পিএইচডি ছিলেন এবং তিনি তার ৪ বছরের আন্ডারগ্র্যাজুয়েট কাজ ২ বছরেরও কম সময় শেষ করেছিলেন। আর তার দ্বিতীয় ড্যাড ৮ম শ্রেণীর পরে আর পড়েননি। দুজনেই জীবনভর কঠোর পরিশ্রম করেছিলেন, কিন্তু তাদের মধ্যে একজন অনেক পড়াশোনা করা সত্ত্বেও পুরো জীবন পয়সার জন্য সমস্যায় ভুগেছেন। এত পড়াশোনা করা সত্ত্বেও তিনি তার পেছনে ঋণ রেখে মারা যান। অন্যদিকে দ্বিতীয়জন শুধুমাত্র ৮ম শ্রেণী পর্যন্ত পড়া সত্ত্বেও আমেরিকার হাওয়াই রাজ্যের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন হয়ে গেলেন, এবং মারা যাওয়ার সময় তার পরিবার, চার্চ এবং দরিদ্রদের জন্য কোটি কোটি ডলার সম্পদ রেখে গেলেন। এমন কেন হলো? কারণ দুই ড্যাডের পয়সা সম্পর্কে চিন্তাভাবনা আলাদা আলাদা ছিল। সেটা কেমন? চলুন দেখা যাক। পড়াশোনা করা ড্যাড বলতেন পয়সার মোহই সব খারাপের মূল। অন্যদিকে দ্বিতীয় ড্যাড বলতেন পয়সার অভাবই সব খারাপের মূল। একজন ড্যাডের এটা বলার অভ্যাস ছিল, আমি এটা কিনতে পারি না। দ্বিতীয় ড্যাড এই শব্দগুলোর ব্যবহারে বিরক্ত হতেন। তিনি জোর দিয়ে বলতেন যে আমার এর বদলে এটা বলা উচিত, আমি এটা কিভাবে কিনতে পারি। প্রথম বাক্যটা নেতিবাচক এবং দ্বিতীয়টা প্রশ্নবোধক। একটাতে কথা শেষ হয়ে যায় এবং দ্বিতীয়টায় আপনি চিন্তা করতে বাধ্য হন। যখন আমরা বলি আমি এটা কিনতে পারি না, তখন আমাদের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। এর বদলে যখন আমরা এই প্রশ্ন করি আমি এটা কিভাবে কিনতে পারি, তখন আমাদের মস্তিষ্ক কাজ করতে শুরু করে। আমার দুই ড্যাডের চিন্তাধারায় আকাশ পাতাল পার্থক্য ছিল। একজন ড্যাড শেখাতেন কঠোর পরিশ্রম করে পড়াশোনা করো যাতে তোমার কোনো ভালো কোম্পানিতে চাকরি হয়। অন্যদিকে দ্বিতীয় ড্যাডের শিক্ষা ছিল কঠোর পরিশ্রম করে পড়াশোনা করো যাতে তোমার কোনো ভালো কোম্পানি কেনার সুযোগ মেলে। একজন ড্যাড বলতেন আমি এজন্য ধনী নই কারণ আমার ছেলে মেয়েদের ভরণ পোষণ করতে হয়। দ্বিতীয় ড্যাড বলতেন আমাকে এজন্য ধনী হতে হবে কারণ আমার ছেলে মেয়েদের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। একজন ড্যাড ডিনার টেবিলে পয়সা এবং বিজনেস সম্পর্কে কথা বলতে সবসময় উৎসাহিত করতেন। দ্বিতীয় ড্যাড খাবার খাওয়ার সময় পয়সার কথা বলতে নিষেধ করতেন। একজন বলতেন যেখানে পয়সার প্রশ্ন সেখানে নিরাপদ পদক্ষেপ নাও, ঝুঁকি নিও না। দ্বিতীয়জন বলতেন ঝুঁকির মোকাবিলা করতে শেখো। একজনের বিশ্বাস ছিল আমাদের বাড়িই আমাদের সবচেয়ে বড় বিনিয়োগ এবং আমাদের সবচেয়ে বড় সম্পদ। দ্বিতীয়জনের বিশ্বাস ছিল আমার বাড়ি আমার দায়বদ্ধতা, এবং যদি আপনার বাড়ি আপনার নজরে আপনার সবচেয়ে বড় বিনিয়োগ হয় তাহলে আপনি ভুল। দুজনেই তাদের বিল সময় মতো পরিশোধ করতেন, কিন্তু তাদের মধ্যে একজন সবার আগে তার বিল পরিশোধ করতেন আর অন্যজন সবার শেষে। একজন ড্যাড আমাকে বলেছিলেন কিভাবে ভালো চাকরি খোঁজার জন্য ভালো বায়োডাটা লিখতে হয়। অন্যদিকে দ্বিতীয়জন আমাকে শিখিয়েছিলেন কিভাবে শক্তিশালী ব্যবসায়িক এবং আর্থিক পরিকল্পনা লিখতে হয় যাতে আমি চাকরি দিতে পারি। ছোটবেলাতেই আমি বুঝে গিয়েছিলাম যে আমাদের নিজেদের চিন্তাভাবনার প্রতি মনোযোগ দেওয়া উচিত। আমি দেখেছি যে আমার গরিব ড্যাড এজন্য গরিব ছিলেন না যে তিনি কম উপার্জন করতেন, বরং এজন্য গরিব ছিলেন কারণ তার চিন্তাভাবনা এবং কাজ ছিল গরিবদের মতো। রিচ ড্যাডের সাথে যখন রবার্টের শিক্ষা শুরু হলো, তখন তিনি মাত্র ৯ বছরের ছিলেন। রিচ ড্যাড তাকে ৩০ বছর ধরে মোট ৬টা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিলেন, এবং এই বইটা সেই ৬টা গুরুত্বপূর্ণ শিক্ষা সম্পর্কে।
এখন আমি আপনাকে সেই 6টা গুরুত্বপূর্ণ শিক্ষা বলবো যেগুলোর জোরে রবার্টের ড্যাড ধনী হয়ে গিয়েছিলেন, এবং রবার্টও। তাই এই 6টা পয়েন্ট মনোযোগ দিয়ে শুনুন এবং একটা পয়েন্টও মিস করবেন না। লেসন নম্বর 1, ধনী লোকেরা পয়সার জন্য কাজ করে না, বরং পয়সা তাদের জন্য কাজ করে। গরিব এবং মধ্যবিত্ত লোকেরা পয়সার জন্য কাজ করে, ধনীদের জন্য পয়সা কাজ করে। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। কোনো ধনী মানুষ পয়সার জন্য কাজ করে না, বরং সে এমন কিছু করে যে পয়সাই তার জন্য কাজ করতে শুরু করে। একজন গরিব এবং মিডল ক্লাস মানুষ র্যাট রেসে আটকে যায় এবং সেখান থেকে কখনো বাইরে আসতে পারে না। এখন র্যাট রেস কি সেটা আগে আমাদের বুঝতে হবে। রবার্ট বলেন যে যখনই কোনো গরিব মানুষের বা কোনো মিডল ক্লাস মানুষের চাকরি মেলে, তখন সে তৎক্ষণাৎ পরের মাস থেকেই নিজের জন্য কিছু নতুন নতুন জিনিস কেনার জন্য ব্যাকুল হয়ে পড়ে। সে নিজের জন্য দামি দামি আরামের জিনিস কিনে ফেলে, যেমন দামি কাপড়, দামি জুতো, দামি ফোন, দামি ল্যাপটপ এবং একটা ভালো গাড়ি। আর তারপর শুরু হয় ইএমআই ট্র্যাপ। এমন ইএমআই যা বছরের পর বছর দিতে হয়, যেখান থেকে সে কখনো বেরোতে পারে না। তাকে প্রতি মাসে তার ইএমআই দিতে হয়। যদি সে 1 মাসের জন্য কাজে না যায়, তাহলে তার মনে ভয় বসে যায় যে সে কিভাবে তার ইএমআই দেবে এবং কিভাবে তার ঋণ শোধ করবে। কোথাও ব্যাংকের লোকেরা তার গাড়ি তুলে নিয়ে না যায়। যদি এমন হয়, তাহলে সমাজে তার কি সম্মান থাকবে? সে সকালে উঠে কাজে যায়, সন্ধ্যায় ফিরে আসে, সকালে উঠে কাজে যায় আর সন্ধ্যায় ফিরে আসে, এবং মাস শেষ হলে তার বেতন নেয় আর ইএমআই দিয়ে দেয়। এই সিস্টেম প্রতিদিন প্রতি মাসে চলতে থাকে, এবং এই লম্বা ট্র্যাপে সে এমনভাবে আটকে যায় যে এই ট্র্যাপ থেকে সে কখনো বেরোতেই পারে না। এটাকেই রবার্ট র্যাট রেস বলেছেন। যদি আপনাকে ইঁদুর দৌড় থেকে বেরোতে হয়, তাহলে আপনাকে পয়সার জন্য কাজ করা ছেড়ে দিতে হবে এবং পয়সাকে আপনার জন্য কাজ করাতে হবে। তবেই আপনি ইঁদুর দৌড় থেকে বেরোতে পারবেন। ধনী মানুষ পয়সার জন্য কাজ করে না, বরং সে এমন কিছু করে যে পয়সাই তার জন্য কাজ করতে শুরু করে। কিন্তু কিভাবে, সেটা এখন আসছে কয়েকটা পয়েন্টে দেখব। ভিডিওতে থেকে যান এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আসছে পয়েন্টগুলো অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। লেসন নাম্বার 2, কখনো ভেবেছেন কেন কিছু মানুষ প্রতি মাসে বেতনের অপেক্ষায় থাকে আর কিছু মানুষ বেতন তৈরি করে? কেন কিছু মানুষ সবসময় টাকার চিন্তায় ডুবে থাকে আর কিছু মানুষ টাকাকে মুঠোয় রেখে পৃথিবী চালায়? আসল পার্থক্য কিন্তু পকেটের টাকায় নয়, পার্থক্য হয় চিন্তা ভাবনায়, মানসিকতায়। একটা ছেলে, যার ছেলে 2 বাবা, একজন পড়াশুনো করা সম্মানিত চাকরিজীবী যিনি মনে করতেন শিক্ষাই সব, আর অন্যজন বলতেন শিক্ষা দরকার ঠিকই, কিন্তু আর্থিক শিক্ষা তার চেয়েও বেশি জরুরি। দুজনের কথা ছিল একদম আলাদা। একজন শেখাতেন টাকার জন্য কাজ করো, অন্যজন বলতেন টাকাকে তোমার জন্য কাজ করতে শেখাও। আর এই পার্থক্যই বদলে দিয়েছিল পুরো জীবনের খেলা। গরিব বাবার কাছে নিরাপত্তাই ছিল সবচেয়ে বড় বিষয়। তিনি সবসময় বলতেন, বাবা, একটা ভালো চাকরি পেয়ে যাও, তারপর জীবন সেট হয়ে যাবে। কিন্তু ধনী বাবা বলতেন, তুমি যদি চাকরি করো তাহলে অন্য কারো স্বপ্ন পূরণ করবে, কিন্তু যদি তোমার চিন্তা ভাবনা বদলে ফেলো, তাহলে মানুষ তোমার স্বপ্ন পূরণের জন্য কাজ করবে। ভাবুন তো, কত বড় পার্থক্য এই দুটো বাক্যে। আমরা সবাই ছোটবেলা থেকে এটাই শুনে এসেছি, পড়াশুনো করো, চাকরি করো, টাকা কামাও আর সুখী থাকো। কিন্তু কেউ কি কখনো বলেছে টাকা কিভাবে সামলাতে হয়, কিভাবে বাড়াতে হয়, বা সেই টাকা দিয়ে নিজের জন্য স্বাধীনতা কিভাবে তৈরি করতে হয়? না, কারণ আমাদের সমাজে মানসিকতাকে নয়, ডিগ্রিকে মূল্য দেওয়া হয়েছে। লেসন নম্বর 3, পয়সার বোঝাপড়া কেন শেখানো উচিত। বেশিরভাগ লোক সারা জীবন এটা বুঝতে পারে না যে আসল ব্যাপার এটা নয় যে আপনি কত পয়সা উপার্জন করতে পারেন, বরং এটা যে আপনি কত পয়সা বাঁচাতে পারেন। আপনি লটারি জেতা সেই গরিব লোকদের গল্প শুনেছেন যারা হঠাৎ ধনী হয়ে যায়, কিন্তু কিছু সময় পরে তারা আবার গরিব হয়ে যায়। এই লোকেরা লক্ষ কোটি টাকা জেতে, তারপরেও তারা ফিরে সেখানেই এসে যায় যেখান থেকে তারা শুরু করেছিল।
আপনি সেই ব্যবসায়িক ক্রীড়াবিদদের গল্পও পড়েছেন যারা ২৪ বছর বয়সে প্রতি বছর কোটি কোটি ডলার উপার্জন করে এবং ৩৪ বছর বয়সে তারা আবার দেউলিয়া হয়ে যায়। এর কারণ কি? এর একটাই কারণ যে তাদের মধ্যে পয়সার বোঝা পড়াই ছিল না। দীর্ঘ সময়ে এটা গুরুত্বপূর্ণ নয় যে আপনি কত পয়সা উপার্জন করেছেন, বরং গুরুত্বপূর্ণ হলো যে আপনি কত পয়সা বাঁচিয়েছেন এবং আপনি কত প্রজন্ম পর্যন্ত সেই পয়সা সামলেছেন। আমার রিচ ড্যাড আমাকে ছোটবেলায় বলেছিলেন, যদি তুমি ধনী হতে চাও তাহলে তোমার কাছে পয়সার বোঝাপড়া থাকতে হবে। পয়সার বোঝাপড়া গড়ে তোলার জন্য আপনাকে সম্পদ এবং দায়বদ্ধতার মধ্যে পার্থক্য জানতে হবে এবং সব সময় সম্পদই কিনতে হবে। যদি আপনি ধনী হতে চান তাহলে আপনাকে শুধু এটুকুই জানার প্রয়োজন, এটাই প্রথম এবং শেষ নিয়ম, এটাই একমাত্র নিয়ম। এটা অনেক সহজ মনে হয়, কিন্তু বেশিরভাগ লোকের এটাই জানা নেই যে এই নিয়ম কতটা গুরুত্বপূর্ণ। বেশিরভাগ লোক পয়সার সমস্যায় শুধু এজন্য জড়িয়ে থাকে কারণ তাদের এটা জানাই নেই যে সম্পদ এবং দায়বদ্ধতার মধ্যে কী পার্থক্য। ধনী লোকেরা সম্পদ জমা করে, গরিব এবং মধ্যবিত্ত লোকেরা দায়বদ্ধতা জমা করে, এবং মজার ব্যাপার হলো সেই লোকদের মনে হয় যে তারা সম্পদ জমা করছে। যদি এটা এত সহজ, তাহলে প্রত্যেক মানুষ ধনী হয়ে যায় না কেন? কারণ লোকেরা সম্পদ এবং দায়বদ্ধতার মধ্যে পার্থক্য করতে পারে না। তাহলে সম্পদ এবং দায়বদ্ধতার মধ্যে কি পার্থক্য? সম্পদ হলো সেই জিনিস যা আপনার পকেটে পয়সা ঢোকায়, দায়বদ্ধতা হলো সেই জিনিস যা আপনার পকেট থেকে পয়সা বের করে। আবার কান খুলে শুনে নিন, কারণ এই লাইনটা অনেক ইম্পর্ট্যান্ট। সম্পদ হলো সেই জিনিস যা আপনার পকেটে পয়সা ঢোকায়, দায়বদ্ধতা হলো সেই জিনিস যা আপনার পকেট থেকে পয়সা বের করে। আসলে আপনাকে এটুকুই জানার প্রয়োজন। যদি আপনি ধনী হতে চান তাহলে আপনি সারা জীবন সম্পদ কিনতে থাকুন। যদি আপনি গরিব বা মধ্যবিত্ত মানুষ হতে চান তাহলে আপনি দায়বদ্ধতা কিনতে থাকুন। এদের মধ্যে পার্থক্য না জানার কারণে বেশিরভাগ লোক সারা জীবন পয়সার অভাবে সমস্যায় থাকে। লেসন নাম্বার 4। একটা প্রশ্ন সবসময় ঘুরে ফিরে আসে, টাকাই যদি সবকিছু নয় তাহলে কাজ কেন করব? আমরা কি শুধু বিল মেটানোর জন্য কাজ করছি, নাকি কিছু বড় শেখার জন্য? এখানেই শুরু হয় আসল পার্থক্য, কাজ করার উদ্দেশ্য। বেশিরভাগ মানুষ তাদের জীবনের সবচেয়ে মূল্যবান অংশ, তাদের যৌবন, তাদের শক্তি শুধু বেতনের জন্য খরচ করে দেয়। প্রতি মাসে পেচেক আসে, একটু খুশি হয়, তারপর সব গায়েব, আর আবার সেই চক্র শুরু। কারণ তাদের ফোকাস সব সময় কামানোর দিকে, শেখার দিকে নয়। তারা মনে করে ভালো বেতনই সফলতার মাপকাঠি। কিন্তু সত্য হলো, বেতন আপনাকে শুধু নিরাপত্তা দেয়, কিন্তু শেখা আপনাকে স্বাধীনতা দেয়। ভাবুন, যখন কেউ বলে আমার শুধু এতটা টাকা চাই, তখন সে তার চিন্তাকে একটা সীমায় বেঁধে ফেলে। সে ভুলে যায় যে প্রতিটা চাকরি, প্রতিটা দক্ষতা, প্রতিটা অভিজ্ঞতা তার ভেতরে এমন কিছু তৈরি করতে পারে যা ভবিষ্যতে তার জীবন বদলে দেবে। কিন্তু এর জন্য তাকে কাজকে শুধু কামানোর নয়, শেখার নজরে দেখতে হবে। যারা শুধু টাকার জন্য কাজ করে তারা সবসময় অন্যের নির্দেশে চলে, কিন্তু যারা শেখার জন্য কাজ করে তারা একদিন এমন ব্যবস্থা তৈরি করে যেখানে মানুষ তাদের নির্দেশে চলে। একবার এক ছেলে ছোট একটা দোকানে পার্ট টাইম কাজ করত। লোকে তাকে নিয়ে মজা করত, এত পড়াশুনো করে এত ছোট চাকরি। কিন্তু সে প্রতিদিন তার মালিকের কাছ থেকে শিখত কিভাবে খদ্দেরদের সাথে কথা বলতে হয়, কিভাবে মানুষের চাহিদা বুঝতে হয়, কিভাবে ছোট ছোট জিনিস দিয়ে বড় ব্যবসা বানানো যায়। জীবনের একটা সহজ নিয়ম আছে, দক্ষতা সব সময় টাকার চেয়ে বেশি শক্তিশালী। টাকা শেষ হয়ে যেতে পারে, কিন্তু দক্ষতা কখনো না। আপনি যদি যোগাযোগ দক্ষতা শিখে নেন, যে কোনো ক্ষেত্রে জলজল করতে পারবেন। যদি মার্কেটিং বা আলোচনা বুঝে নেন, টাকা নিজে থেকেই আপনার দিকে আসবে। কিন্তু যদি শুধু পেচেকের উপর নির্ভর করেন, তাহলে সব সময় অন্যের দয়ায় বাঁচবেন। একসময় মানুষ ভাবত ধনী হতে হলে বেশি কাজ করতে হবে বা বেশি ঘন্টা দিতে হবে। কিন্তু ধনীরা জানে আসল বৃদ্ধি তখনই হয় যখন আপনি স্মার্ট কাজ করেন, যখন আপনি সিস্টেম আর ধারণা দিয়ে কাজ করান,
শুধু নিজের পরিশ্রম দিয়ে নয়। শুধু টাকার জন্য কাজ করবেন না, কারণ টাকা একদিন আপনাকে ক্লান্ত করে দেবে। কাজ করুন যাতে এমন কিছু শিখতে পারেন যা আগামী বছরগুলোতে আপনাকে সেটা দেবে যা কোনো বেতন কখনো দিতে পারবে না: স্বাধীনতা, আত্মবিশ্বাস আর নিয়ন্ত্রণ। লিসেন নাম্বার 5, ভয় আর লোভ। ভয় বলে যদি ব্যর্থ হই, আর লোভ বলে যদি আরেকটু বেশি পাই। এই দুটো অনুভূতি আমাদের পুরো জীবন চালায়। টাকার দুনিয়ায় এই দুটোই মালিক, ভয় আর লোভ। ভয় সেটা যা আমাদের নিরাপদ খেলা খেলতে বাধ্য করে। সে বলে, ঝুঁকি নিও না, চাকরি ছেড়ো না, সব ঠিক চলছে। সে আমাদের কমফোর্ট জোনে বন্দি করে রাখে, যেখানে না বৃদ্ধি হয় না স্বাধীনতা। আমরা ভয়ে সেটাই করি যা সবাই করছে, কারণ আমাদের শেখানো হয়েছে নিরাপত্তাই বুদ্ধিমানের কাজ। কিন্তু কখনো ভেবেছেন কি, নিরাপত্তার পেছনে ছোটাটাই কি আসল বিপদ নয়? আর তারপর আসে লোভ, সেই মিষ্টি ঝকঝকে আওয়াজ যা বলে, আরেকটু চাই, আরেকটু কামাও, আরেকটু বিনিয়োগ করো। লোভ আমাদের পরিশ্রমে নয়, শর্টকাটে ঠেলে দেয়। আমরা ভাবি একবার এটা পেলে থেমে যাব, কিন্তু সত্য হলো লোভের কোনো গন্তব্য নেই। ভয় আর লোভ দুটোই মানুষকে দাস বানায়। ভয় আমাদের পদক্ষেপ নিতে আটকায়, আর লোভ ভুল পদক্ষেপ নিতে বাধ্য করে। মাঝে মাঝে এই দুটো একসাথে কাজ করে। আমরা ভয় পাই টাকা হারাবো, তারপর লোভে পড়ে সব দাঁও খেলে বসি। আর যখন হারি, তখন সেই ভয় আরও গভীর হয়। একটা চক্র শুরু হয়, যেখানে মানুষ টাকার চারপাশে ঘোরে, কিন্তু বুঝতে পারে না টাকা তার ভেতরের ভয় আর লোভ নিয়ে খেলছে। একজন গরিব মানুষ ভাবে, বেশি টাকা থাকলে সুখী হতাম। আর একজন ধনী মানুষ ভাবে, টাকা চলে গেলে শেষ হয়ে যাব। দেখুন, দুটো চিন্তা আলাদা, কিন্তু মূল একই, ভয়। ভয় কখনো শেষ হয় না, শুধু রূপ বদলায়। আর যতক্ষণ না মানুষ এটাকে চিনে নিয়ন্ত্রণ করে, ততক্ষণ টাকা তার মালিক হয়ে থাকে। টাকার দুনিয়ায় জেতা আর হারার মধ্যে এই পার্থক্যই, হারা মানুষ ভয়ের মধ্যে বাঁচে, আর জেতা মানুষ ভয় সত্ত্বেও পা বাড়ায়। কখনো ভাবুন, যদি আপনি আপনার ভয়কে চিনতে পারেন, যদি বুঝতে পারেন কখন আপনার লোভ আপনাকে নিয়ে খেলছে, তাহলে কি আপনি অন্য সিদ্ধান্ত নেবেন না? ঝুঁকিকে ভয় না পেয়ে বুঝে ব্যবহার করবেন না? এটাই আসল স্বাধীনতা, যখন মানুষ নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করতে শেখে। কারণ যতক্ষণ ভয় আর লোভ আপনাকে চালাবে, আপনি সেটাই করবেন যা দুনিয়া চায়। কিন্তু যেদিন এই দুটোকে সামলাতে শিখলেন, সেদিন টাকা আপনার জন্য কাজ করা শুরু করবে। লেসন নাম্বার 6, ট্যাক্সের ইতিহাস এবং কর্পোরেশনের শক্তি। এই পয়েন্টে রবার্ট বলেন যে এত কঠিন পরিশ্রম করে উপার্জন করা পয়সার ওপর সরকারকে এত সহজে ট্যাক্সের আকারে পয়সা নিতে দেবেন না। আইনের গণ্ডির মধ্যে থেকেই আমাদের সেই সব পদ্ধতি ব্যবহার করা উচিত যাতে আমাদের কোটি কোটি টাকার ট্যাক্স বেঁচে যায়। সত্যি কথা হলো যে ধনীদের উপর ট্যাক্স লাগেই না। গরিবদের ভালোর জন্য যে পয়সা লাগে সেটা মধ্যবিত্ত থেকে আসে, বিশেষ করে শিক্ষিত এবং বেশি আয়ের মধ্যবিত্ত থেকে। একবার আমাদের জন্য কাজ করা পয়সার শক্তির জ্ঞান হয়ে গেলে আমাদের পয়সার দিক থেকে স্মার্ট হয়ে যেতে হবে এবং আমাদের ভয় দেখানো লোকদের সাথে মোকাবিলার রাস্তা খুঁজে নিতে হবে। এর জন্য আপনার কাছে আইনের বোঝাপড়া থাকতে হবে এবং এই বিষয়েও যে সিস্টেম কিভাবে কাজ করে। যদি আপনি অজ্ঞ হন, তাহলে আপনাকে সহজে ভয় দেখানো যায়। যদি আপনি জানেন যে আপনি কি বিষয়ে কথা বলছেন, তাহলে আপনার বাঁচার সুযোগ থাকে। এজন্যই রিচ ড্যাড স্মার্ট ট্যাক্স অ্যাকাউন্টেন্ট এবং উকিলদের এত বেশি বেতন দিতেন। উকিলদের বেতন দেওয়া সরকারকে ট্যাক্স দেওয়ার চেয়ে সস্তা ছিল। যদি আপনি এখনও পর্যন্ত এই ভিডিওতে থেকে গেছেন, তাহলে এর মানে হলো যে আপনি ধনী হয়েই যাবেন। তো বন্ধুরা, এগুলো ছিল সেই 6টা শিক্ষা যা রিচ ড্যাড রবার্ট কিওসাকিকে শিখিয়েছিলেন এবং যেগুলোর জোরে তিনি আমেরিকার হাওয়াই রাজ্যে সবচেয়ে ধনী মানুষ হয়ে গিয়েছিলেন। কিন্তু শেষে আমি আপনাকে একটা বোনাস পয়েন্ট বলতে যাচ্ছি, যেটা না বুঝে আপনি এই বই এবং ধনীর রহস্য ভালো করে বুঝতে পারবেন না। তাই মনোযোগ দিয়ে শুনুন। 3 ধরনের আয়। অ্যাকাউন্টিংয়ের দুনিয়ায় 3 আলাদা আলাদা ধরনের আয় হয়। নাম্বার 1 অর্জিত আয়, নাম্বার 2 নিষ্ক্রিয় আয়, নাম্বার 3 পোর্টফোলিও আয়।
যখন আমার আসল বাবা আমাকে বলেছিলেন স্কুলে যাও, ভালো নম্বর আনো এবং একটা নিরাপদ চাকরি খোঁজো, তখন তিনি আমাকে এই পরামর্শ দিচ্ছিলেন যে আমি অর্জিত আয়ের জন্য কাজ করি। যখন আমার রিচ ড্যাড বলেছিলেন ধনী লোকেরা পয়সার জন্য কাজ করে না, তারা পয়সা দিয়ে নিজের জন্য কাজ করায়, তখন তিনি নিষ্ক্রিয় আয় এবং পোর্টফোলিও আয় সম্পর্কে কথা বলছিলেন। বেশিরভাগ ক্ষেত্রে নিষ্ক্রিয় আয় রিয়েল এস্টেটের বিনিয়োগ থেকে পাওয়া যায়, পোর্টফোলিও আয় পেপার অ্যাসেট থেকে পাওয়া যায়। পেপার অ্যাসেট মানে স্টক, বন্ড এবং মিউচুয়াল ফান্ড। পোর্টফোলিও আয় সেই আয় যা দিয়ে বিল গেটস দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ হয়েছিলেন। তিনি অর্জিত আয়ের মাধ্যমে ধনী হননি। রিচ ড্যাড বলতেন, ধনী হওয়ার চাবিকাঠি হল অর্জিত আয়কে নিষ্ক্রিয় আয় এবং পোর্টফোলিও আয়ে যত তাড়াতাড়ি সম্ভব বদলে ফেলার যোগ্যতা। এই লাইনটাও আবার শুনে নিন। তিনি বলতেন, অর্জিত আয়ের ওপর ট্যাক্স সবচেয়ে বেশি লাগে, সবচেয়ে কম ট্যাক্স নিষ্ক্রিয় আয়ের ওপর লাগে। এটাই আরেকটা কারণ যে আপনি নিজের পয়সা দিয়ে নিজের জন্য কঠোর পরিশ্রম করান। সরকার সেই আয়ের ওপর বেশি ট্যাক্স দেয় যার জন্য আপনি কঠোর পরিশ্রম করেন, এবং সেই আয়ের ওপর কম ট্যাক্স দেয় যার জন্য আপনার পয়সা কঠোর পরিশ্রম করে। তো বন্ধুরা, এটা ছিল রিচ ড্যাড পুয়ার ড্যাডের সম্পূর্ণ বই সারাংশ। কিন্তু আমি চাই যে এই বই জীবনে একবার নয় বরং বারবার সবার পড়া উচিত। এই ভিডিও আপনার কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন, এবং পছন্দ হলে লাইক করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এরকম বই সিরিজ আমরা আপনাদের জন্য আনতে থাকব। ধন্যবাদ।